মর্নিং। এখন বাজে 9টা আর আমি ঘুম থেকে 8টা সাড়ে 8টার দিকে উঠে গেছিলাম। তো উঠে ব্রাশ করে একটা মেডিসিন ছিল ক্যাশে, ওটা খেয়ে নিয়েছি। নিয়ে আর একটু মনে হলো উপরে উঠি, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে আর ঘাম হচ্ছে। অনেকক্ষণ পাখার তলায় ছিলাম। আর আজকে আবার তাপমাত্রা বেশি, কালকে একটু কম ছিল, আজকে আবার মানে একদিন কম থাকলে সূর্য মামা মনে করে যে আমি তো ভুলে গেছিলাম আগের দিন, তো আজকে আবার তোমাদেরকে দেখায় আমার আসল রূপটা। তো এরকমই হচ্ছে। আর মায়ের হচ্ছে সকাল সকাল স্নান করা হয়ে গেছে, আর এই যে জামা কাপড় কেচে দিয়েছে। তো চলো একটা জায়গায় বসে তোমাদের সাথে কথা বলি। তো বসে পড়েছি। আর আজকে তাপমাত্রা হচ্ছে 39-42-42 মধ্যেই থাকবে। জানি না কেমন হবে, আমি চেক আউট করিনি তাপমাত্রা এখন কত আছে, তবে গরম পড়বে এটা আমি শিওর। আর হচ্ছে আসানসোল মনে নেই, এরকম মানে খনি এলাকায় খবর দেখছিলাম বৃষ্টি হয়েছে কালকে। খুব ভালো লাগলো শুনে, কারণ আমাদের এখান থেকে এখানে আমরা যেখানে থাকি কলকাতার থেকে ভেতরে মানে মধ্যমগ্রাম এর আশেপাশে, এখানকার থেকে হচ্ছে বাঁকুড়া বীরভূম ওইদিকে হচ্ছে প্রচণ্ড গরম। আর ওইদিকে তাপমাত্রাটাও খুব বেশি আমাদের এখানকার থেকে। তো আমাদের এখানে কবে বৃষ্টি হবে জানি না, তবে বৃষ্টি হলে খুব খুব খুশি হব। আর এখনও দেখো চুলটাও খুলিনি, শ্যাম্পু করবো আজকে, কারণ আমার ভালো লাগছে। আর এই গরমে হচ্ছে তোমাদের কেমন অবস্থা? আমার তো প্রচুর অবস্থা খারাপ। আর আমার দাঁতের ব্যথাটাও কমে গেছে, এই যে এখনও ব্যথা আছে, বাট হা করতে পারছিলাম না, যেটা খেতে পারছিলাম না সেটা কম আছে। আর কি হারে বাইরে রোদ উঠেছে। আমি জানি না যেদিন আমার ব্লাড টেস্ট করাতে যাব, পেটে ফটো কীভাবে যাবো আমি বুঝতে পারছি না এই গরমে। আর জল হচ্ছে বেশি করে না খেলে না, অল্প করে খেলে মানে শরীর হচ্ছে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে, একদম শুকনো শুকনো লাগছে, ঘাম কম হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো ছাদের এখানে চলে এসেছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। হাওয়াটা বন্ধ হয়ে গেছে, চারিদিকে একদম যাচ্ছে তাই অবস্থা। কবে যে আমাদের উপরের ঘরগুলো ঠিক হবে, গোছানো হবে। দেখো ঘাম ঝরছে। তো রুমগুলো ঠিকঠাক হয়ে গেলে ভালো লাগবে, এমন আর অগোছালো দেখতে ভালো লাগে না। আর এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগে না, না ভাত না অন্য কিছু ভালো লাগছে না। সাক্ষর মনে হচ্ছে ঠান্ডা কিছু খায়, ঠান্ডা ঠান্ডা। আর মনে হচ্ছে জলে গিয়ে সুইমিং পুল মতো বানিয়ে ওর মধ্যে ডুবে বসে থাকি, আর উঠবো না জল থেকে। তো নিচে যেতে হবে। আর আজকে হচ্ছে তোমাদের কিছু ভূতের গল্প বলে শোনাবো, সময় পেলে বিকেলবেলা, যদি ওরা পড়তে না আসে। ওই জন্য বেশি বক করবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো চলো নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি। আর তোমরাও ব্রেকফাস্ট করে নাও, যেহেতু সকালবেলায় আমার এই ব্লগগুলো দেখতে পাও। তো চলো টাটা। আমার হচ্ছে বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। আর তার মধ্যে দুপুরের মধ্যে আমি রেস্ট নিয়ে একদম সুন্দরভাবে রেডি হয়ে কিছু ভিডিও বানাবো, অ্যান্ড দেন তোমাদেরকে ভূতের গল্প শোনাবো। তো চলো টাটা।
তো দেখো নিচে নেমে এসে আমি এই ওয়াটারমেলনের একটা জুস বানিয়েছিলাম, আর এটা আমি ফেসবুকে একটা ভিডিও করছিলাম, আর এত খেতে ভালো হয়েছিল মানে বলে বোঝানোর মতো না। আমি শুধু ভয়ে ছিলাম কেমন লাগবে খেতে, আদৌ ভালো লাগবে কি না। আর চলো তোমাদেরকে রোদে একটু দেখায়, এত সুন্দর হয়েছিল খেতে। আমি চাইলে মিক্সিতে দিয়ে পুরোপুরি ব্লেন্ড করতে পারতাম, বাট করিনি। এরপর দুপুরবেলা খেয়ে দিয়ে অনেক ঘুম দিয়েছি। তো এখন বাজে 5:49, মানে 6টা বাজতে যায়। আর আমি এখন ঘুম থেকে উঠেছি, আর আমি বলেছিলাম চুল শ্যাম্পু করবো, এই যে করেছি। আর দেখো আমার চুলগুলো কেমন ভাঁজ খেয়ে খেয়ে গেছে। তো যাই হোক, আর কেমন একটু মেঘলা মেঘলা ভাব, আমি ভালো হয়তো বৃষ্টি হবে, বাট না। আর আকাশটা কি সুন্দর লাগছে, আমি তোমাদেরকে দেখাবো। আর ঘুমাতে গিয়ে নেই রোজ এটা হচ্ছে, মানে ঘুমিয়ে পড়ছি আর কেউ ডাকে না, আর উঠতেও দেরি হয়ে যায়। আর এই সময়টায় কি বলো তো, আলোটা চলে যায়। আর যদি তাড়াতাড়ি আসবে 4টার দিকে তো প্রচণ্ড রোদ থাকে, বাট বৃষ্টি হলে আমি খুব খুশি হব। কেমন দেখো একটা মেঘলা মেঘলা ভাব, আর আমি আকাশটা দেখাচ্ছি একটু পরেই। আর আমি বলেছিলাম কিছু ভূতের গল্প বলবো, অবশ্যই বলবো। তো ঝটাপট আগে আকাশটা দেখে নিই, দেন তারপর তোমাদের সাথে আসল কথা আমি বলবো। তো চলো, এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, আমার এত ভালো লাগছে মানে বলে বোঝানোর মতো না। সারা আকাশটা কি সুন্দর সাদা সাদা, মানে ছোটো ছোটো মেঘে ভরে গেছে। আর আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কারণ কেমন অন্ধকার এই টাইমটায় না, আরও মোটামুটি সূর্যের আলো থাকে, বাট এখন দেখছি অন্ধকার মতো হয়ে এসছে। এই যে পুরো অন্ধকার অন্ধকার লাগছে, মনে হচ্ছে আমি এক লাফে আকাশে উঠে যাই, এরকম একটা মনে হচ্ছে। এই যে কি সুন্দর দেখতে লাগছে আকাশটাকে, বিশেষ করে এই জায়গাটায়, এই জায়গাটায় কি সুন্দর লাগছে। ওই দেখো একটা পাখি উড়ে চলে যাচ্ছে, আমার এত ভালো লাগছে না, মানে বলে বোঝানোর মতো না। মানে এত সুন্দর আকাশ কিভাবে এটা পসিবল হয়। তো বসে পড়লাম, মেন যা কথা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমি বলেছিলাম কিছু ভূতের গল্প বলবো। এখন কিছু মানুষ ভূত বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না। আমি যদি আমাদের মানে ইসলাম ধর্ম যদি বলি, যে ইসলাম ধর্মাবলম্বী অনুযায়ী আমাদের কুরআনে আছে জিন ও ইনসান, এই দুটো কিন্তু বিশ্বাস করতে হবে। যারা মুসলিম হবে অবশ্যই তাদেরকে বিশ্বাস করতে হবে। জিন বলে কিছু জাতি আছে, ইনসান যেটা আমরা, আর জিন হচ্ছে যাদেরকে আমরা দেখতে পাই না, বা কিছু কিছু মানুষ যারা দেখতে পায়। তো এই দুটো জাতি কিন্তু আছে। তো আর যদি সায়েন্সের দিক থেকে ধরো, অন্যান্য ধর্মে কী আছে আমি জানি না, বাট যদি সায়েন্সের দিক থেকে ধরো, নেগেটিভ এনার্জি বলে কিছু কিন্তু কাজ করে। ধরো আজকে এখন আমার মধ্যে খুব আমি খুব এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে, এই সময় যদি আমি মারা যাই, আমার মধ্যে যে এই ফুল এনার্জি এটা কোথায় যাবে? এটা কিন্তু লস্ট হয় না এনার্জি। তো সায়েন্স বলে এনার্জিটা কিন্তু থেকে যায়। তো এইটাকে নেগেটিভ এনার্জিটাকে বলা হয় নেগেটিভ এনার্জি। যেহেতু বিজ্ঞান কোনো ভূত বা প্রেত এইসবে কিছু বিশ্বাস করে না, বাট এই নেগেটিভ এনার্জিটা কিন্তু বিরাজ করে, এটা কিন্তু বিলিভ করে তারা। তো মেন কথা হচ্ছে যেটা আমাদের বাড়িটা ছিল, আমাদের বাড়িটা কিন্তু টোটাল ধরতে গেলে হিন্দু পাড়ার মধ্যে আমরা শুধু এক ঘরই মুসলিম, বাকি সবাই কিন্তু হিন্দু। তো যাদের কাছ থেকে আমরা বাড়িটা কিনি, মানে আমার বাবা কিনেছিল, তারাও হিন্দু ছিল। এবং আমাদের লাস্টের যেটা ঘর, মানে হচ্ছে আমার দাদা যে ঘরে থাকে, রান্নাঘরের আগের ঘরটা, ওখানে একটা দুর্গা মূর্তি রাখা ছিল। মেবি তারা ঘরে কালী না হলে দুর্গা, আমি ভুলে গেছি। তো এরকম কিছু তারা পুজো করতো। অ্যান্ড ওটা অনেক বছর বন্ধ ছিল, তারা চলে গেছিলো। দেন আমরা যখন ঘরটা নিই, আমরা সেই দেখো সবার ধর্মীয় দিক থেকে, কারণ আমাদেরও মনে হয়েছিলো তারা রেখে গেছিলো, তো কী হয়েছে, আমরা কি করেছিলাম, আমাদের এখানে এখানে একটা ঠাকুরের জায়গা আছে, সেখানে একটা গাছ আছে, সেই গাছটার ওখানে কিছু ঠাকুর আছে, দেন শিব ঠাকুর আছে। আমি জায়গাটার নাম বলবো না, কারণ পরবর্তীকালে কেউ যদি আমার ভিডিওটা এখানকার লোক দেখে তো না অসুবিধা হতে পারে আমার জন্য। তো মোটামুটি তারা পূজা করলে, লক্ষ্মী পুজো বা এরকম ঘরোয়া কোনো পুজোর পর যে ঠাকুরগুলো ফেলে ওখানটা কিন্তু রাখে। আমরা
পরিষ্কারভাবে ভালোভাবে সেই জায়গাটা রেখে এসেছিলাম। রেখে আসার পর এখানে যেহেতু অনেক দিন বন্ধ ছিল, তো প্রথম আমরা কিছু বুঝতাম না, নর্মালি থাকতাম। আমি যখন হোস্টেলে থাকতাম, আমি অনেক ছোট বয়সে হোস্টেলে গেছি, তো সেই সময় হচ্ছে আমার বাবা সেই সময় নাইট ডিউটি পড়তো, দুপুরে ডিউটি পড়তো, মানে বি শিফট, দেন হচ্ছে মর্নিং। তো সেই সময় মেবি আমার বাবার নাইট ডিউটি পড়তো, আর আমার দাদাও সেই সময় হচ্ছে ছোটোখাটো কাজ করতো, বাড়িতে থাকতো। সেই সময় দাদাও কিন্তু পড়াশোনা করছে কলেজে এরকম। দেন একটা সময় হয়েছে কি, আমার বাবা নাইট ডিউটি চলে গেছে, আমার মা শুয়ে আছে। নিশ্চয়ই তো অত বড় ছেলেকে তো সঙ্গে নিয়ে শোয়া যায় না, যে ও পাশের রুমে শুয়ে আছে, মাঝখানের রুমে হচ্ছে আমার মা একা শুয়ে আছে। হঠাৎ আমার মা দেখছে যে এরকম সানসেট থাকে ঘরের মধ্যে, ওই সানসেট থেকে হঠাৎ ঘুমিয়ে আছে, হঠাৎ চোখ পড়লো, দেখছে যে একজন মানে পুরো সাদা এরকম বড় বড় দাড়ি, গায়ে হচ্ছে যেরকম হচ্ছে সৌদি আরবেরা যে আলখাল্লাগুলো পরে সাদা কালারের একদম গায়ে থেকে পা পর্যন্ত, ঠিক ওরকম ড্রেস সাদা, আর প্রচণ্ড লম্বা, ওই সানসেট থেকে এরকম নামছে নিচে। এটা দেখার পর আর আমার মায়ের দিকে, আমার কিন্তু গায়ের লোম শিউরে উঠছে কথা বলতে বলতে। দেন আমার মায়ের দিকে নাকি মানে ছুটে আসছে, মানে জিনিসটা আমার মায়ের দিকে আসে তেড়ে। আর এই সময় আমার মা প্রচণ্ড ভয় পায়। এমন নয় যে আমার মায়ের কিন্তু সেন্স ছিল না, আমার মা কিন্তু জেগে আছে। আমরা যেটাকে বলি হ্যালুসিনেশন বা বোবায় ধরা, এটা কিন্তু আধ ঘুমে বা মাঝ ঘুমে হয়, মানে ঘুম ঘুম ভাব। আমার মা কিন্তু ঘুমিয়ে পড়েনি, পুরো জেগে। আমার মা ডাইরেক্ট দেখছে কেউ একজন আমার মায়ের দিকে আসছে ছুটে। এটা দেখার পর আমার মা যে জোরে চিৎকার করবে সেই শক্তিটা হারিয়ে ফেলেছে, এবং হয় না গ্যাংরায় মানুষ খুব ভয় পেলে মানে আধো আধো কথা ওরকম মানে করে উঠেছে, কোনো রকম একটা চিল্লানি দিয়ে উঠেছে আমার দাদার নাম ধরে। দেন আমার দাদা ওই ঘর থেকে এসেছে, আমার মাকে বলছে কী হয়েছে, ভাগ্যিস দরজাটা মানে ভাজানো ছিল, দেন হচ্ছে এরকম মানে খিল দেওয়া ছিল না, নাহলে জানি না কি হতো। তো ছুটে এসেও দরজা খুলে যে আমার মা এরকম হাত দিয়ে দেখাচ্ছে, ও যে এসে দেখছে কিছু নেই, লাইট টাইট জ্বালিয়েছে। আমার মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওই রাত্রি হচ্ছে আমার দাদা হচ্ছে নিচে শুয়েছিল, মা খাটে শুয়েছিল। অ্যান্ড এটা কেউ বিশ্বাস করিনি আমাদের ফ্যামিলি, হয়তো অনেকে ভেবেছে আমার মা প্রচণ্ড ভয় পেয়ে এটা হয়েছে। আর এরকমটাই হয়, মানে এইগুলো যাদের সাথে ঘটে না, চট করে অন্য কেউ বিশ্বাস করতে পারে না। দেন আমার মায়ের তারপর কিছু ওঝা এরকম টাইপের কিছু নিয়ে যাওয়া হয়, মাদ্রি টাদ্রি দেওয়া হয়। তো কিছু দিনের জন্য আমার মা জিনিসটা ভুলে যায়। মোটামুটি ভয় পেত, কিন্তু ভয়টা আর ছিল না। এরপর হচ্ছে আমি একদিন হোস্টেল থেকে, তো গরমের ছুটি পরে হোস্টেল থেকে আমি বাড়ি আসি, অ্যান্ড আমি মা দুজনেই শুয়ে আছি। বাবা যেহেতু নাইট ডিউটি, আসতে অনেকটা লেট হবে, সকালের দিকে আসে। তো ভোরের দিকে আমার মা হচ্ছে নামাজ পড়ছে পাশের রুমে, আর কোরআন শরীফ তেলাওয়াত করছে। অ্যান্ড আমার সেই সময় আমি কিন্তু আধো ঘুমেও ছিলাম না, মানে ঘুম অবস্থায়ও ছিলাম না। আমার মা কিন্তু আমাকে ডেকেছে, জানে এরকম হয় বলে, আমাকে একা রাখতে চাইনি। আমাকে বলেছে কিরে চল, আমি ওখানে কোরআন শরীফ পড়ছি, তুই শুনবি বসে বসে। আর তখন আমি তো ছোটো ছিলাম, তো ওরকম কোনো না। তো মা বলছিল শুনবি, শোনাটাও ভালো, শুনলে অনেক ভালো হয়, সব পাওয়া যায়। তা আমি কী করেছি, আমি বলছি দূর আমি যাবো না বলে আমি জেগে, মানে ঘুমিয়ে নেই, আমি কিন্তু জেগে আছি। যেহেতু আমার হোস্টেলে হচ্ছে ভোরবেলা ওঠার অভ্যাস ছিল, 5টার মধ্যে উঠে যেতাম, তো আমি জেগে আছি। তখন মেবি 5টা 5:30 বাজে। আমি লিটারালি ফিল করছি, মানে আমি চিত হয়ে শুয়ে রয়েছি এরকম। তখন হট করে আমার ফিল হলো যে আমার মানে দেহটা না ভারী হয়ে গেছে, আমি নাড়াতে পারছি না হাত পা, আমার মনে হচ্ছে পুরো অবশ হয়ে এসেছে হাত পা। হঠাৎ আমার ফিল হলো আমার গলা এরকম করে কেউ টিপে ধরেছে। নর্মাল মানুষের হাত দিয়ে টিপে ধরলে যেরকম ফিল হয়, আমার মনে হলো এটা কোনো মানুষের হাত না, মানে মানুষের হাতের থেকে দ্বিগুণ বড় কোনো হাত হবে। আমি মা বলে এত চিল্লাচ্ছি, আমার কোনো সাউন্ডই কেউ শুনতে পাইনি। আমি কন্টিনিউ মানে চেষ্টা করছি ওটা থেকে ছাড়িয়ে কোনো রকম উঠবো। অ্যাট লাস্ট ওরকম মানে আমি 10 থেকে 15 মিনিট ওরকম করেছি ওই জিনিসটার সাথে, আমার মনে হচ্ছে আমি ওটাকে ছাড়াবো, আমি হাত নাড়াতে পারছি কিন্তু মুখে চিৎকার করছি। দেন লাস্ট একটা আমি হাঁক হেঁকেছি, ও মা গো বাঁচাও আমাকে, এরকম যে বলেছি। সবাই পাশের ঘর থেকে আমার দাদা, আমার মা ছুটে এসে আমি কোনো কথা বলতে পারছি না। দেন আমাকে তুললো ওখান থেকে, তুলে দেন জল খাওয়ালাম, জল চাইলাম, জল খাওয়ালো। আমার মা আমাকে আয়াতুল কুরসি বলে ফু দিল। এবার আমার মা জিজ্ঞেস করলো কী হয়েছে, আমি সেই মুহূর্তে কোনো কথাই বলতে পারছি না। অনেকক্ষণ পর তারপর দেখছি যে আমার গলার মধ্যে এরকম আঙুলের ছাপ বসে গেছে। তো আমি তো যেহেতু বাচ্চা, আমার হাত তখন এতটাও বড় না, এর থেকে একটু ছোট ছিল, মেবি ধরো এরকম, আমার হাত কিন্তু খুব বড় না। তো
খুব লম্বা লম্বা আঙুলের এরকম ছাপ বসে গেছে গলা। এটা দেখার পর আমাকে নিয়ে যাওয়া হয় একটা হুজুরের কাছে, সেখানে হচ্ছে ঝাড়ানো হয়, মাদলি দেওয়া হয়। তারপর থেকে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। তো এখানে কথা হচ্ছে, ফার্স্ট টাইম আমি যদি নিজের গলা নিজে চেপে ধরতাম তা আমার আঙুলের ছাপ বসতো, বড় বড় আঙুলের কেন ছাপ বসবে? ওখানে তো আমার দাদা টিপতে আসতো না, আর ও যদি আসতো তাহলে তো ওকে তো আমি দেখতে পেতাম, আমার হাত পা তো অবশ্যই আসতো না। তো এই ছিল মোটামুটি। আর সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি বকবক করবো না, আমি নিচে যাব। আর পরবর্তীকালে কালকে আমি যদি পারি তো আরও কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা, বাই বাই। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো ভালো ভালো। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো, যেন সুস্থ হয়ে উঠি। আর আল্লাহ হাফেজ।